হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং যে সমস্ত প্রশ্নগুলি বেশিরভাগ পরীক্ষাতে আসছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে এবং বিস্তারিতভাবে প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটা ধারা সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পার্টিকুলারলি যারা WB SSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্ন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এখন যেটি 300 ক ধারা সেটি আগে কত নম্বর ধারা ছিল? অপশন কি কি আছে? 13 নম্বর ধারা, 31 ধারা, 7 নম্বর ধারা, 301 নম্বর ধারা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 31 নম্বর ধারা। অর্থাৎ এখন যেটি 300 ক ধারা আছে সেটির আগে ছিল 31 নম্বর ধারা। নেক্সট হচ্ছে, কোন অনুচ্ছেদের অধীনে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অন্তর্ভুক্ত রয়েছে? অপশন দেওয়া আছে 267 নম্বর অনুচ্ছেদ, 263 নম্বর অনুচ্ছেদ, 280 নম্বর অনুচ্ছেদ, 266 নম্বর অনুচ্ছেদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 267 নম্বর অনুচ্ছেদ। অর্থাৎ কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অন্তর্ভুক্ত রয়েছে 267 নম্বর অনুচ্ছেদে। নেক্সট হচ্ছে 239 নম্বর অনুচ্ছেদ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? অর্থাৎ এই যে অপশনগুলি দেওয়া আছে এই অপশনগুলির মধ্যে 239 নম্বর অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির প্রশাসন এটির সাথে কিন্তু 239 নম্বর অনুচ্ছেদটি সম্পর্কিত রয়েছে। এর পরবর্তী হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি কেন্দ্রের শাসন বিভাগীয় ক্ষমতার সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে 53, 51, 57, 55। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 53। অর্থাৎ ভারতীয় সংবিধানের 53 নম্বর অনুচ্ছেদটি কেন্দ্রের শাসন বিভাগীয় ক্ষমতার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট হচ্ছে, সংবিধানের 233 ধারা অনুসারে একজন জেলা জজকে কার দ্বারা নিয়োগ করা হয়? অপশন এ আছে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের রাজ্যপাল। অপশন সি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, ওপরের কেউ নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাজ্যের রাজ্যপাল। অর্থাৎ সংবিধানের 233 ধারা অনুসারে একজন জেলা জজকে রাজ্যের রাজ্যপাল দ্বারা কিন্তু নিয়োগ করা হয়। নেক্সট হচ্ছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যগুলির হাইকোর্টের সাথে সম্পর্কিত? অপশন এ আছে 148, 214, 248, 188। সঠিক উত্তর হচ্ছে 214 নম্বর অনুচ্ছেদটি রাজ্যগুলির হাইকোর্টের সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে? অপশন এ হচ্ছে 29 নম্বর অনুচ্ছেদ, অপশন বি হচ্ছে 33 নম্বর অনুচ্ছেদ, অপশন সি হচ্ছে 31 নম্বর অনুচ্ছেদ, অপশন ডি হচ্ছে 27 নম্বর অনুচ্ছেদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতীয় সংবিধানে 29 নম্বর অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা কিন্তু বলা হয়েছে। যেখানে ধারা 33-এ কি বলা হয়েছে না, জাতীয় নিরাপত্তার স্বার্থে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীর অধিকার সংশোধন করার ক্ষমতা সংসদকে দেয়। এছাড়াও ধারা 31 হচ্ছে সম্পত্তির অধিকারের সাথে সম্পর্কিত, যা 1978 সালের 44তম সংশোধনী আইন দ্বারা বাতিল করা হয়েছিল। নেক্সট হচ্ছে ধারা 27। অর্থাৎ এই ধারা 27 কিন্তু কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় সম্প্রদায়ের প্রচার বা রক্ষণাবেক্ষণের জন্য কর প্রদানের স্বাধীনতা প্রদান কিন্তু করে থাকে। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্যের মধ্যে বিরোধ সমাধানের জন্য আন্তঃরাজ্য পরিষদ গঠন করা হয়েছে? অপশন এ হচ্ছে 352 নম্বর অনুচ্ছেদ, 19 নম্বর অনুচ্ছেদ, 356 নম্বর অনুচ্ছেদ, 263 নম্বর অনুচ্ছেদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 263 নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যের মধ্যে বিরোধ সমাধানের জন্য কিন্তু আন্তঃরাজ্য পরিষদ গঠন করা হয়েছে। যেখানে 352 নম্বর অনুচ্ছেদটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত এবং 19 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত, যেখানে মত প্রকাশ স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ইত্যাদি কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও 356 নম্বর অনুচ্ছেদটি হচ্ছে রাজ্যে
রাষ্ট্রপতি শাসন জারির সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের ড্যাশ অনুচ্ছেদের অধীনে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল। অপশন এ আছে 333, 334, 345, 343। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 343 নম্বর অনুচ্ছেদের অধীনে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। তো এর পরবর্তী হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে? অপশন এ হচ্ছে 139 নম্বর অনুচ্ছেদ, 135 নম্বর অনুচ্ছেদ, তারপর হচ্ছে 136 নম্বর অনুচ্ছেদ, 137 নম্বর অনুচ্ছেদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভারতীয় সংবিধানে 137 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে তার নিজস্ব রায় বা আদেশ পর্যালোচনা করার ক্ষমতা কিন্তু দিয়েছে। যেখানে ধারা 136 হচ্ছে সুপ্রিম কোর্টে আপিলের জন্য বিশেষ ছুটি বিষয়টি কিন্তু রয়েছে, এবং 138 ধারাতে রয়েছে সুপ্রিম কোর্টের এখতিয়ার বৃদ্ধির ব্যাপারটা কিন্তু ইনক্লুড করা হয়েছে, এবং 139 নম্বর ধারাতে নির্দিষ্ট লেখ জারি করার ক্ষমতা সুপ্রিম কোর্টকে প্রদান, এই বিষয়টা কিন্তু 139 নম্বর ধারাতে কিন্তু রয়েছে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধারা থেকে রাজ্য আইনসভায় ব্যবহার্য ভাষা সম্পর্কে জানা যায়? তো অপশন কি আছে? অপশন এ হচ্ছে 207 নম্বর ধারা, 208 নম্বর ধারা, 209 নম্বর ধারা, 210 নম্বর ধারা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 210 নম্বর ধারা থেকে রাজ্যসভায় ব্যবহার্য ভাষা সম্পর্কে কিন্তু জানা যায়। এরপরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে? অপশন এ হচ্ছে 163, 166, 167, 164। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারতীয় সংবিধানে 167 নম্বর ধারাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্পর্কে কিন্তু বলা হয়েছে, যেখানে অনুচ্ছেদ 163-তে বলা হয়েছে রাজ্যপালের সহায়তায় মন্ত্রী পরিষদ থাকবে এবং মুখ্যমন্ত্রী থাকবে, তা বলে এটি কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব নির্দিষ্ট করে না। তো এর পরবর্তীতে 166 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাজ্য সরকারের কার্যাবলী কিভাবে পরিচালিত হবে তার নির্ধারণ কিন্তু করে এই 166 নম্বর অনুচ্ছেদ, আর এটি একটি প্রশাসনিক বিষয়, কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্ব কিন্তু এটিও নির্দিষ্ট করে না। এর পরবর্তী হচ্ছে 164 নম্বর ধারা, যেখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা রাজ্যপালের দ্বারা কিন্তু নিযুক্ত হবেন এবং মুখ্যমন্ত্রী বাকি মন্ত্রীদের নেতৃত্ব দেবে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে আর্টিকেল 129, 124, 130 এবং আর্টিকেল 132। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারতীয় সংবিধানের 124 নম্বর আর্টিকেলটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে কিন্তু সম্পর্কিত, যেখানে বাকি যেগুলো ধারা আছে অর্থাৎ 129 নম্বর ধারাতে বলা হয়েছে অর্থাৎ বিধান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, 130 নম্বর ধারাতে বিধান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আসন সংখ্যা, এবং 132 নম্বর ধারাতে বিধান আছে কিছু ক্ষেত্রে হাইকোর্টের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আপিল করা সম্ভব। তো এই সমস্ত বিধানগুলি বাকি সমস্ত ধারাতে দেওয়া হয়েছে, শুধুমাত্র আর্টিকেল 124 নম্বর ধারাতেই কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট হচ্ছে কোন ধারার আওতায় ভারতের সংবিধানের অনুদান সহায়তা প্রদান করা হয়? অপশন এ হচ্ছে 274 থেকে 275, অপশন বি হচ্ছে 275 থেকে 296, অপশন সি হচ্ছে 275 থেকে 285, অপশন ডি হচ্ছে 275 থেকে 282। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 275 এবং 282 এই ধারার আওতায় ভারতের সংবিধানে অনুদান সহায়তা কিন্তু প্রদান করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল গ্রান্ট ইন এইড সম্পর্কিত? অপশন এ হচ্ছে আর্টিকেল 275, 264, আর্টিকেল 281 এবং অপশন ডি হচ্ছে আর্টিকেল 287। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভারতীয় সংবিধানের 275 নম্বর আর্টিকেলটি গ্র্যান্ট ইন এইড এর সাথে সম্পর্কিত। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন কোন ধারার অধীনে? অপশন এ হচ্ছে 165, ধারা 76, ধারা 148, ধারা 153। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 76 ধারার অধীনে ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি দ্বারা কিন্তু নিযুক্ত হন, যেখানে 165 নম্বর ধারা হচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সাথে সম্পর্কিত, 148 নম্বর ধারাতে বিস্তারিতভাবে ক্যাগ নিয়োগ, শপথ এবং পরিষেবার শর্তগুলির সাথে কিন্তু সম্পর্কিত, এবং 153 নম্বর ধারাতে বলা হয়েছে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকতে হবে, একজন ব্যক্তিকে 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা যেতে পারে। তো এই বিষয়টি কিন্তু 153 নম্বর ধারাতে কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশন এ আছে আর্টিকেল 125, অর্থাৎ এর মধ্যে বলা হয়েছে বিচারকদের বেতন
বেতন। অপশন বি হচ্ছে আর্টিকেল 127 যেখানে অ্যাড হক বিচারকদের নিয়োগ। আর্টিকেল 126 বলা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ। আর অপশন ডি হচ্ছে সবগুলি ঠিক। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ভারতের সংবিধানে সুপ্রিম কোর্ট সম্পর্কে নিচের সবকটা অপশনই কিন্তু সঠিক। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে? অপশন এ হচ্ছে 23, বি হচ্ছে 22, সি হচ্ছে 21 এ, ডি হচ্ছে 20। সঠিক উত্তর হচ্ছে 21 এ ধারাতে শিক্ষার অধিকার কিন্তু প্রদান করা হয়েছে, যেখানে ধারা 20 মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকেরই শান্তিপূর্ণ সমাবেশ এবং সমিতির স্বাধীনতার অধিকার কিন্তু রয়েছে, এবং ধারা 22 মধ্যে বলা হয়েছে সামাজিক নিরাপত্তা অধিকার এবং তার মর্যাদা, এবং ধারা 23 মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকেরই কাজ করার সমান অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারায় প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ দ্য অফেন্স এটি সম্পর্কে বলা হয়েছে? অপশন এ হচ্ছে আর্টিকেল 19, আর্টিকেল 20, আর্টিকেল 21, আর্টিকেল 22। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ভারতের সংবিধানে আর্টিকেল 20 ধারাতে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ দ্য অফেন্স সম্পর্কে কিন্তু বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করেন? অপশন এ হচ্ছে 263, 257, 280, 207। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ভারতের 257 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য কিন্তু অর্থ কমিশন গঠন করেন, যেখানে 280 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন কিন্তু গঠন করেন, আর একজন সভাপতি এবং 4 জন সদস্য নিয়ে এই অর্থ কমিশন কিন্তু গঠিত হয়, আর অর্থ কমিশনের সদস্য নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কোন অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয়? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। অপশন কি কি আছে সেটা হচ্ছে অপশন এ হচ্ছে 58, অপশন বি হচ্ছে 71, 79, 69। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 79 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের পার্লামেন্ট গঠিত হয় ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে, যেখানে 58 নম্বর অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতার রূপরেখা কিন্তু দেওয়া হয়েছে, এবং 71 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে কিন্তু সম্পর্কিত বা এর সাথে সম্পর্কিত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আর্টিকেল 71 মধ্যে, এবং অনুচ্ছেদ 69 বলা হয়েছে ভাইস প্রেসিডেন্ট শপথ বা নিশ্চিতকরণের সাথে কিন্তু এই অনুচ্ছেদ 69টি সম্পর্কিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে ধারা 217 1, অপশন বি হচ্ছে 216 নম্বর ধারা, অপশন সি হচ্ছে 214 নম্বর ধারা, অপশন ডি হচ্ছে 231 নম্বর ধারা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ভারতীয় সংবিধানের 217 ধারা 1 অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারকগণ রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু নিযুক্ত হন, যেখানে ধারা 214 মধ্যে বলা হয়েছে ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে, এবং 216 নম্বর ধারার মধ্যে বলা হয়েছে প্রতিটি হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যাদের নিয়োগ করার প্রয়োজন মনে করবেন সেই সকল বিচারকরা কিন্তু থাকবেন, আর এটি কিন্তু 216 নম্বর ধারার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আশা করি এই প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হচ্ছে, এবং যে ব্যাখ্যাগুলি বা যে পয়েন্টগুলি তুলে ধরছি সেই পয়েন্টগুলি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। তো নেক্সট হচ্ছে ধারা 231, আর এটির মধ্যে উল্লেখ করা হয়েছে যে 2টি বা ততোধিক রাজ্যের জন্য 2 বা ততোধিক রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ কিন্তু হাইকোর্ট থাকতে পারে, আর এটি কিন্তু 231 নম্বর ধারাতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে? অপশন এ হচ্ছে 143, ধারা 50, ধারা 144, ধারা 74। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সংবিধানের 50 ধারায় বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কিন্তু পৃথক করা হয়েছে, যেখানে 143 নম্বর ধারাটি রাষ্ট্রপতির পরামর্শমূলক অধিকার সংক্রান্ত, যেখানে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে কোনো আইনগত বিষয়ের মতামত চাইতে পারেন, এবং ধারা 144 হচ্ছে সুপ্রিম কোর্টকে সকল নাগরিক ও কর্তৃপক্ষের দ্বারা সহযোগিতা পাওয়ার নির্দেশ দেয়, এবং ধারা 74 হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শ দানের জন্য কিন্তু সম্পর্কিত। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের 300 এ ধারার কি বিষয় আলোচনা করা হয়েছে? অপশন এ হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, অপশন বি হচ্ছে সর্বভারতীয় পরিষেবা, অপশন সি হচ্ছে শিক্ষার অধিকার, অপশন ডি হচ্ছে সম্পত্তির অধিকার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ভারতীয় সংবিধানে 300 এ ধারা কিন্তু সম্পত্তির অধিকার বিষয়ে
আলোচনা করা হয়েছে, যেখানে 1978 সালের 44তম সংবিধান সংশোধনী আইন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে কিন্তু বাতিল করা হয়েছে এবং সংশোধনের পর এটিকে সংবিধানের দ্বাদশ অংশে অর্থাৎ 300A ধারার অধীনে একটি আইনি অধিকার হিসেবে কিন্তু রাখা হয়েছে। নেক্সট হচ্ছে নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারায় অন্তর্ভুক্ত? অপশন এ হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, অপশন বি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, অপশন সি হচ্ছে বাক ও মত প্রকাশের অধিকার এবং অপশন ডি হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাক ও মত প্রকাশের স্বাধীনতা কিন্তু সংবিধানের 19 ধারার সাথে সম্পর্কিত বা অন্তর্ভুক্ত রয়েছে। তো নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারার অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? অপশন কি কি আছে? অর্থাৎ অপশন এ হচ্ছে 114 নম্বর ধারা, 112 নম্বর ধারা, 116 নম্বর ধারা, 110 নম্বর ধারা। তো সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা 110 এ অর্থ বিলের কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে অর্থ বিলটি ভারতের সংবিধানের 110 ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে। এটি কেবল লোকসভা এবং বিধানসভায় প্রবর্তন করা যেতে পারে এবং অর্থ বিল কেবলমাত্র একজন মন্ত্রী প্রবর্তন করতে পারেন, আর এটি রাজ্যসভা বা বিধান পরিষদের প্রবর্তন করা যায় না এবং রাজ্যসভা অর্থ বিলটিকে 14 দিনের জন্য বিলম্বায়িত করতে পারে। তো এই সমস্ত বিভিন্ন সংজ্ঞা কিন্তু ধারা 110 এর মধ্যে দেওয়া হয়েছে, যেটি কিন্তু অর্থ বিলের সাথে সম্পর্কিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের ধারা 371F বিশেষ বিধানাবলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে সিকিম, ঝাড়খণ্ড, মিজোরাম, নাগাল্যান্ড। তো সঠিক উত্তর হচ্ছে সিকিম। এছাড়াও আমাদের সংবিধানে আরো বেশ কিছু বিশেষ বিধান কিন্তু দেওয়া হয়েছে কিছু কিছু রাজ্যের জন্য, যেখানে ধারা 371B হচ্ছে অসম রাজ্যের সাথে সম্পর্কিত এবং ধারা 371C হচ্ছে মণিপুর রাজ্যের সাথে সম্পর্কিত এবং এই সমস্ত ধারাতে বিশেষ বিধানাবলী কিন্তু দেওয়া হয়েছে এবং ধারা 371F কিন্তু সিকিম রাজ্যের সাথে সম্পর্কিত, ধারা 371H কিন্তু অরুণাচল প্রদেশের রাজ্যের সাথে সম্পর্কিত এবং 371G ধারা কিন্তু মিজোরাম রাজ্যের সাথে সম্পর্কিত এবং এই সমস্ত ধারাতে বিশেষ বিধানাবলী এই সমস্ত রাজ্য কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের 343, 351 অনুচ্ছেদে নিম্নলিখিত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? অপশন এ হচ্ছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নাগরিকত্ব, তারপর হচ্ছে সরকারি ভাষা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 343 থেকে 351 নম্বর অনুচ্ছেদে কিন্তু সরকারি ভাষা বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের মৌলিক কর্তব্য সম্পর্কে বিষয়টি আলোচনা করা হয়েছে 51 ধারাতে এবং মৌলিক অধিকার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে এবং নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানে জরুরি অবস্থার বিধানগুলি কোন ধারাগুলিতে দেওয়া হয়েছে? অপশন এ হচ্ছে 343 থেকে 351, অপশন বি হচ্ছে 352 থেকে 360, অপশন সি হচ্ছে 361 থেকে 367, অপশন ডি হচ্ছে 324 থেকে 329। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 352 থেকে 360 এই ধারাগুলিতে আমাদের সংবিধানে কিন্তু জরুরি অবস্থার বিধানগুলি কিন্তু দেওয়া হয়েছে, যেখানে সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ধারা 352-তে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে, ধারা 356-তে রাজ্যে জরুরি অবস্থার কথা বলা হয়েছে এবং ধারা 360-এ আর্থিক জরুরি অবস্থার কথা কিন্তু বলা হয়েছে। তো এর পরবর্তীতে আরো বেশ কিছু ধারা সম্পর্কিত গুরুত্বপূর্ণ পয়েন্টস আপনাদের কাছে তুলে ধরছি। অর্থাৎ অনুচ্ছেদ 341-এ বলা হয়েছে তপশিলি জাতি সম্পর্কে, অনুচ্ছেদ 342 সম্পর্কে বলা হয়েছে তপশিলি উপজাতি সম্পর্কে, অনুচ্ছেদ 343-এ বলা হয়েছে ইউনিয়নের সরকারি ভাষা সম্পর্কিত। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে নীল কালিতে যেগুলি লেখা আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 348 নম্বরে বলা হয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আইন ও বিলগুলির ভাষা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং অনুচ্ছেদ 350-এর কতে প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সুযোগ এই বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। বাদবাকি যেগুলি আছে সেগুলি আপনারা কিন্তু ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন, দরকার হলে আপনারা কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন। এছাড়াও এর পরবর্তীতে ধারা 24-এ নির্বাচন কমিশনের তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু বলা হয়েছে এবং ধারা 326-এ প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন এবং ধারা 327-এ সংসদ কর্তৃক নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো এই কটা ধারা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলি ব্লু কালারে আছে
সেগুলো কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটি পয়েন্টস আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ধারা 361, যেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের সুরক্ষা। অর্থাৎ এই ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের কার্যকালের মেয়াদে তাদের বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা করা যাবে না বা তাদের গ্রেফতার বা কারাদণ্ড দেওয়া যাবে না। এই বিষয়টি কিন্তু ধারা 361-র মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। নেক্সট হচ্ছে অর্থাৎ 30 নম্বর প্রশ্ন হচ্ছে, কত নম্বর ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশন এ হচ্ছে 16 নম্বর ধারা, অপশন বি হচ্ছে 15 নম্বর ধারা, 13 নম্বর ধারা, 14 নম্বর ধারা। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ভারতের সংবিধানে 16 নম্বর ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা কিন্তু বলা হয়েছে, যেখানে ধারা 15-র মধ্যে বলা হয়েছে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য কিন্তু নিষিদ্ধ করা হয়েছে, এবং ধারা 13-র মধ্যে আইনগুলি অসঙ্গত বা মৌলিক অধিকার লঙ্ঘন করে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং ধারা 14-র মধ্যে আইনের পূর্বে হলো সমতা, যেখানে রাজ্য কোনো ব্যক্তিকে আইনের পূর্বে সমানতা বা ভারতের ভূখণ্ডের মধ্যে আইনের সমান সুরক্ষা অস্বীকার করবে না, এবং ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য কিন্তু নিষিদ্ধ করা হয়েছে ধারা 14-তে। নেক্সট হচ্ছে ধারা 32-এ ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? অপশন এ হচ্ছে অংশ 2, অংশ 1, অংশ 3, অংশ 4। সঠিক উত্তর হচ্ছে অংশ 3। অর্থাৎ ভারতীয় সংবিধানের অংশ 1-এ বিষয়টি হচ্ছে রাষ্ট্র এবং অঞ্চল সম্পর্কিত, যেখানে সংবিধানের 2 নম্বর অংশ হচ্ছে নাগরিকত্ব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, ধারা হচ্ছে 5 থেকে 11, এবং অংশ 3-এ মৌলিক অধিকার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, আর এটি ধারা হচ্ছে 12 থেকে 35, এবং ভারতের সংবিধানের অংশ নাম্বার 4-এ মূল বিষয়গুলি হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে ধারা হচ্ছে 36 থেকে 51। এই কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা পয়েন্টসই মাথায় রাখার চেষ্টা করবেন। বিষয়টা কিন্তু অনেক বড়, আর এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে। যদি আপনারা এগুলি মাথায় রাখতে পারেন, তাহলে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো নেক্সট হচ্ছে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই হলো দেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের নজরদারি, যেখানে ভারতের সংবিধানে কোন ধারা এই প্রতিষ্ঠার ব্যবহার করে? ধারা 356, ধারা 324, ধারা 352, ধারা 301। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ধারা 352-তে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থার কথা, যেখানে যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ হলে রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করতে পারে। ধারা 356-র মধ্যে বলা হয়েছে রাষ্ট্রপতি শাসন, যদি কোনো রাজ্যে সাংবিধানিক সংকট দেখা যায় তবে রাষ্ট্রপতি শাসন কিন্তু রাষ্ট্রপতি সেই রাজ্যে জারি করতে পারেন। এরপর আসি অপশন ডি ধারা 101, যেখানে সংসদ সদস্য পদের শূন্যস্থান ও দ্বৈত সদস্য পদ সম্পর্কে কিন্তু বিধান দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্ট কোন ধারার অধীনে লেখ জারি করতে পারে? অপশন এ হচ্ছে ধারা 131, ধারা 32, ধারা 143, ধারা 226। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুপ্রিম কোর্ট ধারা 32-এর অধীনে লেখ জারি করতে পারে, যেখানে অপশন এর যে ধারাটি আছে হচ্ছে 131 নম্বর ধারা, যেখানে সুপ্রিম কোর্টের মূল এখতিয়ারটা কিন্তু বর্ণনা করা হয়েছে, এবং ধারা 143-এর মধ্যে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে, এবং সেই বিষয়টি বর্ণনা করা হয়েছে, এবং ধারা 226-এ হাইকোর্টে লেখ জারি করার ক্ষমতা কিন্তু বর্ণনা করা হয়েছে। তিনখানা পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে আমাদের সংবিধান অনুসারে নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? অপশন এ হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার, অপশন বি হচ্ছে সম্পত্তির অধিকার, অপশন সি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, এবং অপশন ডি হচ্ছে সাম্যের অধিকার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সম্পত্তির অধিকার। অর্থাৎ আমাদের সংবিধান অনুসারে সম্পত্তির অধিকারটি কিন্তু মৌলিক অধিকার নয়, আর বাকি যে কটা অপশন দেওয়া আছে সবকটাই কিন্তু মৌলিক অধিকার। অর্থাৎ সাম্যের অধিকারটি কিন্তু ধারা 14 থেকে 18-এর মধ্যে বর্ণনা করা হয়েছে, স্বাধীনতার অধিকারটি ধারা 19 থেকে 22-এর মধ্যে বর্ণনা করা হয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকারটি 23 থেকে 24-এর মধ্যে বর্ণনা করা হয়েছে, ধর্মের স্বাধীনতার অধিকারটি 25 থেকে 28-এর মধ্যে বর্ণনা করা হয়েছে, এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারটি কিন্তু 29 থেকে 30 ধারার মধ্যে কিন্তু বর্ণনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের কোন ধারার অধীনে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ডস হিসেবে স্থান দেওয়া হয়েছে? অপশন কি কি আছে সেটা হচ্ছে 129, 130, 137, 143। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতের সংবিধানের ধারা
129-এর অধীনে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড হিসেবে কিন্তু স্থান দেওয়া হয়েছে, যেখানে ধারা 130-এর মধ্যে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের আসনের সাথে সম্পর্কিত বিধান কিন্তু 130 ধারার মধ্যে রয়েছে। ধারা 137 যেখানে বলা হয়েছে সংসদ কর্তৃক প্রদত্ত যে কোনো রায় বা আদেশ পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের একটি বিশেষ ক্ষমতা কিন্তু প্রদান করা হয়েছে। এবং ধারা 143-এর মধ্যে সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত এবং রাষ্ট্রপতির ক্ষমতার সাথে সম্পর্কিত আর কমপক্ষে 5 জন বিচারপতি সমন্বয়ে বেঞ্চ গঠিত বিভিন্ন রকম রায়ের সিদ্ধান্ত নেবেন, এই বিষয়টিও কিন্তু ধারা 143-এর মধ্যে বর্ণনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা উচ্ছেদের সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে ধারা 17, অপশন বি হচ্ছে ধারা 18, ধারা 19, ধারা 20। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতের সংবিধানের ধারা 17টি অস্পৃশ্যতা উচ্ছেদের সাথে কিন্তু সম্পর্কিত। এছাড়াও ধারা 18 হচ্ছে উপাধি উচ্ছেদের সাথে সম্পর্কিত এবং সামরিক ও শিক্ষাগত পদবি ব্যতীত রাষ্ট্র দ্বারা উপাধি প্রদান নিষিদ্ধ করার সাথে সম্পর্কিত এবং ধারা 19টি হচ্ছে বাক স্বাধীনতা এবং অভিব্যক্তি স্বাধীনতা সহ অন্যান্য স্বাধীনতার অধিকার নিশ্চিত করার সাথে সম্পর্কিত। আর ধারা 20 হচ্ছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, নিশ্চিত করে যে কোনো ব্যক্তিকে আইন দ্বারা সংজ্ঞায়িত না হওয়া পর্যন্ত কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না। আর এটি কিন্তু ধারা 20-র মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং এই সম্পর্কিত বেশ কিছু ধারা আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ ধারা 69 হচ্ছে উপরাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির বিষয়টি কিন্তু বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে ধারা 69-এ। ধারা 70-এর মধ্যে অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির কার্য সম্পাদন সম্পর্কে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। ধারা 31-এর মধ্যে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের সাথে সম্পর্কিত এবং ধারা 72 হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদান ইত্যাদি করার ক্ষমতা এবং নির্দিষ্ট ক্ষেত্রে দণ্ডাদেশ স্থগিত, মওকুফ বা পরিবর্তন করার ক্ষমতা বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। এবং ধারা 73-এর মধ্যে কেন্দ্রের নির্বাহী ক্ষমতার পরিধি বিষয়টি আলোচনা করা হয়েছে। ধারা 81-এর মধ্যে লোকসভার গঠন বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়াও এর পরবর্তীতে ধারা 52-এর মধ্যে ভারতের রাষ্ট্রপতি বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। ধারা 53-এর মধ্যে কেন্দ্রের নির্বাহী ক্ষমতার বিষয়টি আলোচনা করা হয়েছে। ধারা 54-এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, ধারা 55-এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি বিষয়টি আলোচনা করা হয়েছে। ধারা 65-এর মধ্যে রাষ্ট্রপতি পদের শূন্যতা যদি হয়ে যায় অথবা রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে বা তার কার্য সম্পাদন করবে, এই বিষয়টি কিন্তু ধারা 65-এর মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়াও ধারা 66-এর মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন, ধারা 67-এর মধ্যে উপরাষ্ট্রপতির পদকাল এবং ধারা 68-এর মধ্যে উপরাষ্ট্রপতি পদের শূন্যতা পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় এবং শূন্যতা পূরণের জন্য নির্বাচিত ব্যক্তির পদকাল, এই বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি ভারতের রাষ্ট্রপতিকে শাস্তি বা দণ্ডের ক্ষেত্রে ক্ষমা করার ক্ষমতা দেয়? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে ধারা 66, ধারা 72, ধারা 78, ধারা 55। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভারতের সংবিধানের 72 নম্বর ধারাটি ভারতের রাষ্ট্রপতিকে শাস্তি বা দণ্ডের ক্ষেত্রে ক্ষমা করার ক্ষমতা কিন্তু দিয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের একটি স্বাধীন অফিসের ব্যবস্থা করা হয়েছে? অপশন আছে ধারা 148, ধারা 134, ধারা 158, ধারা 160। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতের সংবিধানের 148 নম্বর ধারায় ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেলের একটি স্বাধীন অফিসের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এছাড়াও ধারা 134-এ ফৌজদারি মামলায় সুপ্রিম কোর্টের আপিলের এখতিয়ার প্রদান করে এবং ধারা 160-এর মধ্যে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে রাজ্যপালের কার্য সম্পাদনের সাথে সম্পর্কিত এবং ধারা 158 ভারতের সংবিধানে ধারা 158 একটি রাজ্যের রাজ্যপালের পদের জন্য যোগ্যতা রূপরেখা কিন্তু দেয়। তো এবং এই বিষয়টা কিন্তু ধারা 158-এর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে নিচের কোন ধারার অধীনে শিরোনাম বিলুপ্তি স্বীকৃত রয়েছে? অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে ধারা 19, ধারা 20, ধারা 18, ধারা 17। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ধারা 18-এর অধীনে শিরোনাম বিলুপ্তি কিন্তু স্বীকৃত রয়েছে। এছাড়াও ধারা 19 6টি স্বাধীনতার সাথে সম্পর্কিত, ধারা 20 এটি একজন অভিযুক্ত ব্যক্তিকে স্বেচ্ছাচারী এবং অত্যধিক শাস্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে, ধারা 17 এটি অস্পৃশ্যতাকে বিলুপ্ত করে এবং যে কোনো আকারে এর চর্চা নিষিদ্ধ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইকোর্টের কোন ধারার অধীনে রিট জারি করার ক্ষমতা রয়েছে? অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে ধারা 17, ধারা 34, ধারা 42, ধারা 226।
তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, হাইকোর্টের 226 নম্বর ধারার অধীনে রিট জারি করার ক্ষমতা কিন্তু রয়েছে। আর এই ধারা হাইকোর্টকে ম্যান্ডামাস, হিবিয়াস কর্পাস, প্রভিশন, কার্টিওরারি এবং এই 5 ধরনের রিট জারি করার ক্ষমতা কিন্তু দিয়েছে। এবং ধারা 226 শুধুমাত্র মৌলিক অধিকার নয়, যে কোনো আইনি অধিকার লঙ্ঘন করলেও কিন্তু এই রিট জারি করার সুযোগ কিন্তু ধারা 226 এর মধ্যে দেওয়া হয়েছে। তো নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে আর্টিকেল 91, আর্টিকেল 92, আর্টিকেল 93, আর্টিকেল 94। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্টিকেল 93টি লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের সাথে সম্পর্কিত, যেখানে আর্টিকেল 91 হলো রাজ্য বিধান পরিষদের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের সাথে সম্পর্কিত, অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও আর্টিকেল 92 এই অনুচ্ছেদ রাজ্যসভার সাথে সম্পর্কিত, এটি স্পিকার নয় বরং চেয়ারম্যানের বিষয়ে কিন্তু এই আর্টিকেলে বলা হয়েছে। এছাড়াও আর্টিকেল 94 হচ্ছে লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকার পদত্যাগ করলে বা লোকসভার সদস্য না থাকলে তাদের পদ খালি হবে, সেই সম্পর্কে কিন্তু বলা হয়েছে আর্টিকেল 94 এর মধ্যে। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় 6 বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক শৈশব, যত্ন এবং শিক্ষার বিধান রয়েছে? অপশন এ হচ্ছে ধারা 45, ধারা 35, ধারা 44, ধারা 53। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধারা 45। এছাড়াও ধারা 35 অর্থাৎ আর্টিকেল 35 এর মধ্যে বলা হয়েছে সংসদকে বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে, বিশেষত মৌলিক অধিকারের প্রয়োগের ক্ষেত্রে। ধারা 44 এর মধ্যে ভারতের সার্বজনীন নাগরিক বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড চালু করার উদ্দেশ্য নীতিমালা কিন্তু ধারা 44 এর মধ্যে বলা হয়েছে। এবং ধারা 53 যেখানে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সংক্রান্ত এবং রাষ্ট্রপতি হলেন ভারতের শীর্ষ নির্বাহী, এই বিষয়টি কিন্তু আলোচনা করা হয়েছে ধারা 53 এর মধ্যে। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের ধারা 23 এবং ধারা 24 নিম্নলিখিত কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? অপশন এ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারতের সংবিধানের ধারা 23 এবং ধারা 24 শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ এই মৌলিক অধিকারের সাথে কিন্তু সম্পর্কিত। তো এরপরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারা আইনের সামনে সমতা উল্লেখ করা হয়েছে? ধারা 19, ধারা 23, ধারা 14 না ধারা 36? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ধারা 14। অর্থাৎ ধারা 19 অর্থাৎ আর্টিকেল 19 এর মধ্যে বাক স্বাধীনতা, চলাফেরার অধিকার, সমিতি গঠন ইত্যাদি মৌলিক অধিকার কিন্তু আলোচনা করা হয়েছে ধারা 19 এর মধ্যে। ধারা 23 মানব পাচার এবং বলপূর্বক শ্রম নিষিদ্ধ করা হয়েছে ধারা 23 এর মধ্যে। এছাড়াও ধারা 36 এর মধ্যে রাষ্ট্র পরিচালনা নীতিমালা সংজ্ঞা অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালের কথা কিন্তু ধারা 36 এর মধ্যে বলা হয়েছে। তো নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে অর্থাৎ কোন আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 32 নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের হৃদয় বা আত্মা কিন্তু বলেছেন, যেখানে ধারা 32 নম্বরে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। ধারা 356 এর মধ্যে রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত বিস্তারিতভাবে আলোচনা কিন্তু দেওয়া হয়েছে। ধারা 19 এর মধ্যে মত প্রকাশ, বাক স্বাধীনতা, সমিতি গঠনের মতন অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং ধারা 24 এর মধ্যে শিশুদের কারখানায় কাজ করার বিষয়টা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই ছিল ভারতের সংবিধান থেকে এখনো পর্যন্ত পরীক্ষাতে আসা গুরুত্বপূর্ণ 45টি প্রশ্ন এবং আরো বিভিন্ন ধারা কিন্তু এই 45টি প্রশ্নের সাথে সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এর পরবর্তীতে নোটে আরো বেশ কিছু অংশ এবং সেগুলি কোন ধারার মধ্যে অন্তর্ভুক্ত এবং তার বিষয়বস্তুগুলি কি কি সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অংশ 1 এর মধ্যে কেন্দ্র এবং এর অঞ্চল সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে অর্থাৎ এর বিষয়বস্তু রয়েছে। আর এর অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 1 থেকে 4, অংশ নম্বর 2 এ নাগরিকত্ব বিষয়বস্তু, ধারা হচ্ছে 5 থেকে 11 এবং অংশ হচ্ছে 3 এর মধ্যে মৌলিক অধিকার, অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 12 থেকে 35, অংশ নম্বর 4 হচ্ছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বিষয়বস্তু এবং অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 36 থেকে 51। 4 এর মধ্যে মৌলিক কর্তব্য বিষয়টা কিন্তু রয়েছে, এর অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 51 এ এবং 5 নম্বর অংশে বিষয়বস্তু হচ্ছে কেন্দ্রীয় সরকার, যেখানে অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 52 থেকে 151 এবং অংশ নাম্বার 6 এর মধ্যে আছে রাজ্য সরকারগুলি, যেখানে এই অংশের অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 152 থেকে 237। এছাড়াও এর পরবর্তীতে অংশ নাম্বার 8 এর মধ্যে আছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল, অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 239 থেকে 242। অংশ নম্বর 9 হচ্ছে পঞ্চায়েতের বিষয়গুলি আলোচনা করা হয়েছে, যেখানে এর অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 243 থেকে 243 এর ও পর্যন্ত এবং অংশ নম্বর 9 এর মধ্যে পৌরসভার বিষয়গুলি রয়েছে। আর এর অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 243-এর পি থেকে 243-এর জেড জি পর্যন্ত, এবং অংশ নাম্বার 9-এর বি এর মধ্যে সমবায় সমিতিগুলো রয়েছে। অংশ নাম্বার 10-এর মধ্যে তপশিলি এবং উপজাতীয় বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে, যার ধারা হচ্ছে 244 থেকে 244-এর এ। অংশ নাম্বার 11-এর মধ্যে কেন্দ্র এবং রাজ্যগুলির বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে, যার অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 245 থেকে 263, এবং অংশ নাম্বার 12-এর মধ্যে অর্থ, সম্পত্তি, চুক্তি এবং মামলা বিষয়টা আলোচনা করা হয়েছে, যার অন্তর্ভুক্ত ধারা হচ্ছে 264 থেকে 300 এ, এবং বাদবাকি বিভিন্ন অংশ এবং তার অন্তর্ভুক্ত ধারা এবং তার বিষয়বস্তুগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়টা একবার দেখে নেবেন। আমি বিস্তারিতভাবে আলোচনা করছি না, আগেই যেহেতু আলোচনা করে দিয়েছি প্রত্যেকটা ধরে ধরে, তার জন্য এই জায়গাটা আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন, এবং যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এই ছিল ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং প্রত্যেকটা ধারা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, যেগুলি এর আগে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই বিষয়গুলি বা এই ধারাগুলি যদি আপনারা মাথায় রাখতে পারেন, সেক্ষেত্রে সামনের দিনে যে কোনো পরীক্ষাতে এখান থেকে আসা যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং পুরো বিষয়টি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় বা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে মেনশন থাকবে। আর এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, শর্ট নোট, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং মান্থলি বেসিসে মক টেস্ট আপনারা দিতে পারবেন। এবং সেই সমস্ত জিনিসগুলি পাওয়ার জন্য যদি আপনারা চান, সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।